একজন আন্ডারকভার এজেন্ট ক্রিমিনালকে ধরার মিশনে এসে নিজেই ফেসে যায় আরেক ঝামেলায়। কারণ বউ থাকতেও তার জীবনে উড়ে এসে জুড়ে বসে তার অতীতের এক্স গার্লফ্রেন্ড। আর দেখতে দেখতেই তাকে নিয়েই টানাটানি বেঁধে যায় এই দুজনের মধ্যে। চলতে থাকে একে অপরের সঙ্গে তুমুল গন্ডগোল। এবার এই এজেন্ট কি করবে? সে কি মিশন সামলাবে নাকি তার পরিবার? এটাই দেখবো আমরা আজকের ভিডিওতে। গল্পের শুরুতেই দেখা যায় আকেলা নামের এক বিশাল বিজনেসম্যান ইন্ডিয়াতে আসে। তার কোম্পানিটা সে ইউএসএ তে শুরু করলেও তার অরিজিন কিন্তু ইন্ডিয়ান। বর্তমানে তার কোম্পানি ইউএসএ তে নম্বর 1, অর্থাৎ সে ইউএস এর মাটিতে দাঁড়িয়ে ভারতকে আন্তর্জাতিক স্তরে রিপ্রেজেন্ট করছে। এরপরেই দেখা যায় তেলেঙ্গানার সিএম আকেলা আসার আগে সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করে। সে আকেলার সেফটির জন্য তাদের স্পেশাল অফিসার মীনাক্ষীকে ডেকে পাঠায়। পরের দিন আকেলা চলে আসে একটা অডিটোরিয়ামে এবং সেখানেই দেশের সমস্ত মানুষের উদ্দেশ্যে একটা ভাষণ দেয়। এরপর তার বক্তৃতা শেষ হলে পার্টি প্রেসিডেন্ট সিএমকে বলে, আমি আকিলাকে আমাদের গেস্ট হাউসে নিয়ে যাব। আসলে আমার জামাই একটা কাজ নিয়ে আকিলার সঙ্গে কথা বলবে। তবে সিএম কোনোভাবেই আকিলাকে ছাড়তে চায় না, কারণ তাদের গেস্ট হাউসটা শহর থেকে বেশ অনেকটাই দূরে। আর তাছাড়া সেখানে সিকিউরিটি মেনটেন করাটাও খুব একটা সহজ হবে না। তবে প্রেসিডেন্টও তার কথাই নাছোড় বান্ধা। আকিলাও শেষমেশ প্রেসিডেন্টের জেদ দেখে তার সঙ্গে যেতে রাজি হয়। ওদের সঙ্গে সিকিউরিটির জন্য মীনাক্ষীও সেখানে যেতে বাধ্য হয়। এরপর রাতের বেলায় তারা ওই গেস্ট হাউসে চলে আসে এবং ডিনার করতে করতে ওই প্রেসিডেন্ট তার জামাই সম্পর্কে আখিলাকে জানায়। সবকিছু শোনার পরে আখিলা তার জামাইকে দেখা করতে বলে। ঠিক তখনই কিছু গুন্ডা আখিলার উপরে আক্রমণ করে বসে। এটা দেখা মাত্রই সিকিউরিটিতে থাকা মীনাক্ষী তাদেরকে মারতে শুরু করে। আর একই সঙ্গেই বাকি পুলিশরাও সেখানে চলে আসে। ফলে পুলিশ এবং গুন্ডাদের মধ্যে এক বিশাল ফাইট শুরু হয়। কিন্তু ফাইটের এক পর্যায়ে তারা শেষমেশ আখিলাকে ধরেই ফেলে এবং তাকে গাড়িতে করে নিয়ে কোথাও একটা চলে যায়। যা দেখে মীনাক্ষী তাদের পিছু করতে গেলে সে লক্ষ্য করে তাদের গাড়ির টায়ারগুলি আগে থেকেই পাংচার করা রয়েছে। আর এই ঘটনাটাই যখন আবার সিএম এর কাছে পৌঁছায়, তখন সিএম ওই প্রেসিডেন্টের উপরে অনেক রেগে যায় এবং তাকে গালাগালি দিয়ে মারতে শুরু করে। তবে তারা কেউ এটা বুঝেই উঠতে পারছিল না যে আখিলাকে আবার কে কিডন্যাপ করতে পারে। ঠিক সেই মুহূর্তেই সিএম এর ফোনে একটা কল আসে। বিজু পান্ডে নামের এক ব্যক্তি তাকে কল করে বলে, আমি আখিলাকে ধরে এনেছি। তোমরা যদি ওকে জীবিত দেখতে চাও তাহলে জেলে আটকে রাখা আমার ভাই পাপা পান্ডেকে আমাদের হাতে তুলে দাও। এরা আসলে পান্ডে গ্যাংয়ের লোক। তারা দুই ভাই মিলেই এই গ্যাংটাকে চালাতো। এরপর সিএম এর আদেশে জেলের জেলারকে ডেকে আনা হয়। তার নাম হলো জর্জ অ্যান্টনি। সে খুবই সৎ একজন অফিসার। সিএম তাকে একটা কয়েদিকে ছেড়ে দিতে বলে, কিন্তু সে তাকে ছাড়তে কোনোভাবেই রাজি হয় না। যার কারণেই সিএম তাকে ট্রান্সফার করিয়ে দেওয়ার হুমকি দেয়। তবে অ্যান্টনি উল্টে তাকে ধমক দিয়ে বলে, তাতে আমার কোনো সমস্যা নেই, তবে প্রেস কনফারেন্সে আমি মিডিয়ার সামনে সবকিছুই বলে দেব। অ্যান্টনির মুখে এমন কথা শুনে সিএম স্পষ্টভাবেই বুঝে যায় যে তাকে ধমকে কোনো কাজ হবে না। তাই সে কথা ঘুরিয়ে ওই জেলারকে বলে, আমি তো শুধুমাত্র তোমার একটা টেস্ট নিচ্ছিলাম, যেটাতে তুমি খুব ভালোভাবেই উত্তীর্ণ হয়েছ। আর এটা শোনা মাত্রই অ্যান্টনি বেশ খুশি হয়। এদিকে সিএম কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখন মীনাক্ষী বলে, আমরা যদি আখিলের মতো কাউকে একটা খুঁজে বের করতে পারি তাহলে অনেকগুলো দিন সময় পাবো। এরপর অনেক খোঁজাখুঁজির পর তারা এক অটোওয়ালাকে পায়। তার চকচকে টাঙ্কি চুল লাগিয়ে দাঁড়িটা কামিয়ে দিলেই তাকে সম্পূর্ণ আখিলার মতো দেখতে। আর তাকে দিয়েই আপাতত কাজটা চালিয়ে নেওয়া যাবে। এবার প্রয়োজন একজন সৎ পুলিশ অফিসারের, যে এই 3 দিনের মধ্যেই বিজুকে মেরে আখিলাকে ছাড়িয়ে আনতে পারবে। তখন মীনাক্ষী একজন পুলিশ অফিসারের নাম বলে। ওর নাম হলো ওয়াই দামোদর রাজু। কারণ এই কাজ যদি কেউ পারে সেটা একমাত্র রাজুই পারবে। আসলে তার সততার জন্যই তাকে আজ থেকে প্রায় 6 বছর আগে সাসপেন্ড করা হয়েছিল। সিএমও ওর ব্যাপারে সবকিছু জানার পর ওকে খুঁজতে বলে। আসলে এই রাজু হলো মীনাক্ষীর এক্স বয়ফ্রেন্ড। সেই সময়ে কোনো একটা কারণবশত তাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। মীনাক্ষী বলে, যেহেতু আখিলাকে আমি সেভ করতে পারিনি তাই রাজুকে আমিই খুঁজে আনবো। তাছাড়া সে আমাকে বলে গিয়েছিল সে আমার জন্য সারা জীবন অপেক্ষা করবে। আমি ছাড়া দ্বিতীয় কোনো নারীকে সে তার জীবনে কল্পনাও করতে পারে না। এদিকে সিন রাজুর কাছে শিফট হলে দেখা যায় সে অলরেডি বিয়ে করে নিয়েছে এবং একই সাথেই তার 4 বাচ্চা রয়েছে। তার বউয়ের নাম হলো লক্ষ্মী। দেখা যায় লক্ষ্মী একটা ফাংশনে নৃত্য পরিবেশন করছে। আর লক্ষ্মীর এই অনুষ্ঠানে এমএলএও উপস্থিত ছিল। এই অনুষ্ঠানটাতে প্রথম পুরস্কার পায় লক্ষ্মী। পুরস্কারটা এমএলএর দেওয়ার থাকলেও সে পুরস্কারটা নেয় তার স্বামী রাজুর হাত থেকে। এরপর লক্ষ্মী মাইক্রোফোন হাতে নিয়ে রাজুর নামে নানা রকমের প্রশংসা করতে শুরু করে। এই সবকিছু দেখার পর এমএলএ অনেক রেগে গিয়ে লক্ষ্মীর বাবাকে বেশ কিছু কথা শুনিয়ে চলে যায়। কারণ সবকিছু যদি লক্ষ্মী নিজেই করবে তাহলে তাকে কেন ডেকে পাঠিয়েছে। আর এই কারণেই লক্ষ্মীর বাবা তার এবং রাজুর ওপরে বেশ রেগে যায়। সে শাস্তিস্বরূপ তাদের দুজনকে 6 মাস আলাদা থাকতে বলে। নিজের কথা মতোই শ্বশুরমশাই তাদের বাড়ির সমস্ত দরজাতে তালা বেঁধে দেয়, যাতে রাজু এবং লক্ষ্মী কোনো রুমে গিয়ে একান্তে সময় কাটাতে না পারে। এরপর বাড়ির সবাই ঘুমিয়ে গেলে
মাঝরাতে রাজু তার বউ লক্ষ্মীকে নিয়ে বাড়ির জানালা খুলে বাইরে বেরিয়ে যায়। সারা রাত ধরে তারা বিভিন্ন জায়গায় প্রেমিক প্রেমিকার মতো ঘুরে বেড়ায়। আর এভাবেই ঘুরতে ঘুরতে কখন যে সকাল হয়ে যায় সেটা তারা টেরও পায় না। সকালে তারা বাড়িতে ফিরলেই দেখতে পায় তাদের বাড়িতে বেশ কিছু মানুষ ভিড় জমিয়েছে। আসলে তারা দুজন সারা রাত ধরে ঘোরাঘুরি করার কারণে গ্রামের কোনো মানুষই ঠিক করে ঘুমোতে পারেনি। তাছাড়া তারা তাদের বাড়ির অনেক কিছু নষ্টও করেছে। আর এটারই বিচার চাওয়ার জন্য তারা সবাই তার বাড়িতে এসেছে। পরের দিন সকালবেলায় রাজু যখন তার ছেলেকে স্কুলে দিতে যাচ্ছিল তখন তার শ্বশুর তাকে 5 লক্ষ টাকা দেয় কাউকে একটা দেওয়ার জন্য। সেটা নিয়ে যাওয়ার সময় রাজু হঠাৎ করেই তার স্কুলের মাস্টারকে দেখতে পায়। কেন জানি মাস্টারকে দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল। আসলে এই মাস্টারের জন্যই রাজু পুলিশ অফিসার হতে পেরেছিল, যে কারণে সে ওই মাস্টারকে অনেক সম্মান করত। এরপর রাজু মাস্টারকে তেমন কিছু না বলে ওই 5 লক্ষ টাকা তার হাতে দিয়ে দেয়। আর বাড়িতে এসে শ্বশুরকে মিথ্যে কথা বলে ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তার শ্বশুর তার কোনো কথাতেই বিশ্বাস করে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই রাজুর ছেলে এতটাই চেঁচামেচি করতে শুরু করে যে তার শ্বশুর বাধ্য হয়েই ব্যাপারটাকে সত্যি বলে মেনে নেয়। এদিকে দেখা যায় রাজুর এক ভাই তার স্কুল জীবনের বান্ধবীকে হোয়াটসঅ্যাপে হাই লেখে। আর এটাই যখন লক্ষ্মীর বোন জানতে পারে তখন পুরো বাড়ি জুড়ে তুলকালাম শুরু করে। রাজুও ঠিক সুযোগ বুঝেই ব্যাপারটাকে আরো বাড়িয়ে বাড়িয়ে বলতে শুরু করে। এরপর দেখা যায় রাজুর 2 ভাইকে আগামী 3 বছর অবধি তাদের বউদের থেকে দূরে থাকার শাস্তি দেওয়া হয়, যার কারণে তারা দুজনেই বেশ ক্ষেপে যায়। তখন রাজু গর্ব করে বলে, আমার জীবনটা পুরো খোলা বইয়ের মতো, কারণ লক্ষ্মী আমার ব্যাপারে সবকিছুই জানে। আর এটা বলা মাত্রই গ্রামে প্রবেশ করে মীনাক্ষী। সে রাজুর ছোট্ট ছেলেটাকেই রাজুর ব্যাপারে জিজ্ঞাসা করে। আর ছেলেটা যখন বুঝতে পারে ওই মহিলা তার বাবার খোঁজ করছে তখন সে তাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। এরপর সে রাজুকে বলে, বাবা, তোমার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। যা শোনা মাত্রই পুরো বাড়ির সবাই বড় মাপের একটা শক খেয়ে যায়। এরপর মীনাক্ষী গাড়ি থেকে নেমে আসে। তাকে দেখা মাত্রই রাজু পুরো অবাক হয়ে যায়। মীনাক্ষী এসে রাজুকে হাই বলে। তখন রাজুও তার সঙ্গে হ্যান্ডশেক করে তাকে স্বাগত জানায়। আর এটা থেকেই লক্ষ্মী বাচ্চাদের মতো কান্না করতে শুরু করে। এরপর পরিবারের সবাই মিলে তাদেরকে নিয়ে একটা মিটিং শুরু করে, যেখানে মীনাক্ষী রাজুকে বলে, তুমি ব্রেকআপ করার সময় আমাকে কি বলেছিলে যে আমার জন্য নাকি তুমি সারা জীবন অপেক্ষা করবে, তোমার জীবনে আমি ছাড়া অন্য কোনো মেয়েকেই আসতে দেবে না, আর এই কারণেই তুমি এখন 4টে বাচ্চার বাবা হয়ে বসে আছো। এগুলো শোনা মাত্রই বাড়ির সবাই মিলে রাজুকে নানা রকমের কথা শোনাতে শুরু করে। তবে এই সব কিছু শোনার পরেও লক্ষ্মী রাজুকে বলে, আমি তোমার উপরে অনেক ভরসা করি, তাছাড়া তুমি শুধুমাত্র আমার। আমি এটা বুঝতে পারিনি তুমি এতদিন ধরে কেন আমার কাছে তোমার প্রেম কাহিনীটা লুকিয়ে রেখেছো, কিন্তু এখন আর লুকিয়ে রাখলে চলবে না, আমাকে পুরো কাহিনীটা বলতেই হবে। তখন রাজুও সবকিছু বলতে শুরু করে। এখান থেকেই কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে আসে। মীনাক্ষী তখন পুলিশের ট্রেনিংয়ে এসেছে, আর সেখানেই সে রাজুকে দেখতে পায়। রাজু তখন একজন বড় মাপের পুলিশ অফিসার। রাজুকে দেখা মাত্রই মীনাক্ষী তার প্রেমে পড়ে যায়। আস্তে আস্তেই তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়। এরপরে একদিন মীনাক্ষী রাজুকে প্রপোজ করে বসে, কিন্তু রাজু বলে, আমাদের বয়সের পার্থক্যটা অনেক বেশি, তাই এই সম্পর্কটাকে কন্টিনিউ করা ঠিক হবে না। কিন্তু মীনাক্ষীও এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে বলে, বয়সের পার্থক্য আমাকে কোনোভাবেই জমিয়ে রাখতে পারবে না। এরপর সময়ের সাথে সাথেই রাজুও তাকে ভালোবেসে ফেলে। তবে এর মধ্যে একদিন রাজুর সততার কারণে তাকে পুলিশের চাকরি থেকে সাসপেন্ড করা হয়, যার কারণেই রাজু নিজে থেকে চাকরিটাও ছেড়ে দেয়। সে মীনাক্ষীকে ডেকে বলে, আমি এই চাকরি সৎভাবে কোনোদিনই করতে পারবো না, যে কারণে চাকরিটাই ছেড়ে দিয়েছি। এখন চলো আমরা দুজন মিলে কোথাও একটা গিয়ে বিয়ে করে নিই, এমন অসৎ একটা চাকরি তোমাকেও করতে হবে না। তবে মীনাক্ষী এটা কোনোভাবেই মানতে চায় না। সে বলে, এই চাকরিটার জন্যই আমি আমার পরিবারের সঙ্গেও লড়াই করেছি, আর এত কষ্টের পরে আমি আমার লক্ষ্যটা পূরণ করেছি, তাই এই মুহূর্তে আমি আমার চাকরিটা ছাড়তে পারবো না। তখন রাজু বলে, তোমার কাছে চাকরি বড় নাকি আমি? আমাদের মধ্যে তোমাকে যে কোনো একটাই বেছে নিতে হবে। তখন মীনাক্ষী চাকরিটাকেই বেছে নিয়ে রাজুর সঙ্গে ব্রেকআপ করে নেয়। তবে যাওয়ার সময় রাজু বলে, আজ হয়তো তুমি রেগে গিয়ে আমার সঙ্গে ব্রেকআপ করলে, কিন্তু এটা মনে রাখো, আমি সারা জীবন তোমার জন্যই অপেক্ষা করব, এমনকি আমার জীবনে তুমি প্রথম এবং শেষ নারী। এটা বলার পরেই কাহিনীটা আবারও প্রেজেন্টে চলে আসে। তখন মীনাক্ষী আখিলাকে নিয়ে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজুকে বলে এবং তাকে বলে, তুমি ডিপার্টমেন্টের জন্য নাই বা আসলে, কিন্তু আমার সম্মানের কথা ভেবে অন্তত একটাবার সাহায্য করো। তখন রাজু বলে, হ্যাঁ, এতে কোনো সমস্যা নেই, তোমার জন্য এটুকু করতেই পারি। তাছাড়া আমার স্ত্রী লক্ষ্মী অনেক ভালো মেয়ে, ওকে সবকিছু বুঝিয়ে বললে অবশ্যই বুঝবে। এরপর রাজু লক্ষ্মীকে ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু লক্ষ্মী কোনোভাবেই এটাতে রাজি হয় না। সে বলে, তোমার ওই প্রেমলীলার কাহিনী শোনার পরেও আমি কি তোমাকে ওই মেয়ের সঙ্গে ছেড়ে দেব? এরপর লক্ষ্মী মীনাক্ষীকে বলে, তুমি চলে যাও, আমি কোনোভাবেই আমার স্বামীকে তোমার সঙ্গে যেতে দেব না। মীনাক্ষী বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেও খুব একটা লাভ হয় না। তবে ঠিক এই মুহূর্তেই হঠাৎ করে বিদ্যুৎ চমকানোর কারণে মীনাক্ষী রাজুকে জড়িয়ে ধরে
আসলে বিদ্যুৎ চমকানো দেখলে মীনাক্ষী অনেক ভয় পায়, আর এগুলো দেখার পরে লক্ষ্মী তো ঠিক করেই নেয় সে কোনোভাবেই রাজুকে তার সঙ্গে পাঠাবে না। এরপর দেখা যায় লক্ষ্মীকে বোঝানোর জন্য স্বয়ং সিএম ফোন করে, তবে লক্ষ্মী তার কথারও কোনো পাত্তা দেয় না। তবে অনেকক্ষণ বোঝানোর পরে অবশেষে লক্ষ্মী রাজি হয়। সে বলে, আমি যা যা বলবো যদি তেমনভাবেই সবকিছু হয় তবেই আমি রাজুকে ছাড়তে রাজি হব। তাই নিরুপায় হয়ে সিএমও তার কথার সম্মতি জানায়। তখন লক্ষ্মী বলে, এই কাজের জন্য রাজুকে পাঠাবো, তবে তার সঙ্গে আমিও যাব। যা শোনার পরে রাজু এবং মীনাক্ষী দুজনেই অবাক হয়ে যায়। আর এগুলো শোনার পরে লক্ষ্মীর বাবা, ছেলে এবং কাজের লোকটাও তাদের সঙ্গেই যেতে চায়। তবে মীনাক্ষী কোনোভাবেই তাদেরকে নিয়ে যেতে চায় না, কারণ এমন একটা ভয়ঙ্কর মিশনে তাদেরকে নিয়ে যাওয়াটা বিপজ্জনক হতে পারে। তবে শেষমেশ আর কোনো উপায় না পেয়ে তাদেরকেই নিয়ে যেতে রাজি হয়। তারা সবাই মিলেই স্যুটবুট প্যাক করে বেরিয়ে পড়ে সিএম এর কাছে যাওয়ার উদ্দেশ্যে। কয়েক ঘন্টা জার্নির পরে তারা সবাই এসে উপস্থিত হয় সিএম এর অফিসে। তখন সিএম রাজুকে বলে, মিশনে যাওয়ার আগে তোমার কিছু ব্যাপার জানার প্রয়োজন। গতকাল রাতে বিজু পান্ডেকে মারার জন্য বিল্লু নায়েক এবং তার পুরো দলবল হামলা করেছিল। তবে শিকার করতে এসে বিল্লু সহ তার পুরো দলবল সবাই বিজুর শিকারেই পরিণত হয়। তাই ব্যাপারটা কতটা ভয়ঙ্কর সেটা আশা করি তুমি অনুমান করতে পারছো। সিএম বলে, আমি জানি এই কাজটা তুমি একমাত্র করতে পারবে। এটা শোনা মাত্রই রাজু বেশ খুশি হয়ে সিএমকে স্যালুট জানায়। আর তার স্যালুটের জোশ দেখে সবাই তো এটাই ভেবে নেয় যে এই কাজটা রাজুর কাছে কোনো ব্যাপারই নয়। তবে কিছুক্ষণ পরেই তারা লক্ষ্য করে রাজু স্যালুটের শেষেও তার হাতটা নামাচ্ছে না। পরে বোঝা যায় আসলে ওর কোমরটা আটকে গেছে। সাথে সাথেই একটা ডাক্তার ডাকা হয়। ডাক্তার জানায় পুলিশ অফিসার থাকাকালীন রাজু একটা চোট পেয়েছিল, আর এতদিন এক্সারসাইজ না করার কারণে তার শরীরটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, যে কারণে এই মুহূর্তে বন্দুক চালানো, ফাইট করা কিংবা দৌড়ানো তার পক্ষে একেবারেই অসম্ভব। এগুলো শোনা মাত্রই সিএম সহ সবাই চমকে যায়। তারা মনে মনে ভাবতে থাকে এই আনফিট একজন অফিসারকে ফিরিয়ে আনার জন্য তারা কতই না ঝামেলা পুইয়েছে। তবে শেষমেশ আর কোনো উপায় না থাকায় তারা রাজুর উপরেই ভরসা করতে বাধ্য হয়। তখন রাজু বলে, এই মিশনটা সাকসেসফুল করতে গেলে পাপা পান্ডেকে আমাদের দরকার। সে যদি আমাদের কাছে থাকে তাহলে বিজু কন্ট্রোলে থাকবে। তখন সিএম বলে, ওই জেলের জেলার তো সম্পূর্ণ পাগল, সে কোনোভাবেই পাপা পান্ডেকে ছাড়বে না। তখনই রাজু একটা মারাত্মক প্ল্যান তৈরি করে। সে বলে, জেলের মধ্যে একটা দলকে হাত করতে হবে পাপা পান্ডেকে মারার জন্য। আর যেমন প্ল্যান তেমন কাজ। জেলের মধ্যেই একটা গ্যাং পাপা পান্ডেকে অনেক মারধর করতে শুরু করে। আর তখনই সেখানে এন্ট্রি নেয় জেলার অ্যান্টনি। সে সেখানে এসে সবাইকে থামানোর চেষ্টা করে, তবে ওই কয়েদিরা ঘুরে তাকেই পেঁদাতে শুরু করে। অনেকক্ষণ ধরে মার খাওয়ার পর অবশেষে সে একটা গুলি চালায়, যার কারণে সব কয়েদিরা ভয়ে সরে যায়। এদিকে মার খাওয়ার পর পাপা পান্ডের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। এরপর অ্যান্টনি তাকে নিয়ে একটা হাসপাতালে আসে, আর সেখানেই রাজু এবং তার দলবলেরা আগে থেকেই ডাক্তার সেজে অপেক্ষা করছিল। এরপর রাজু কোনো রকমে পুলিশ অফিসার অ্যান্টনির চোখ ফাঁকি দিয়ে পাপা পান্ডেকে নিয়ে চলে আসে একটা ফাঁকা পাহাড়ি এলাকায়। আর সেখানেই লক্ষ্মী সবাইকে আচার তৈরি করে খাওয়াচ্ছিল। সবশেষে সে তার আচারটা যখন পাপা পান্ডেকে খাওয়াতে যায়, তখন পাপা পান্ডে কিছুতেই ওটা খেতে রাজি হয় না। তখন লক্ষ্মী তাকে হালকা করে ধাক্কা দিয়ে বলে, এইটুকুনি আচার খেলে কি এমন হবে আপনার? তবে লক্ষ্মীর ওই হালকা ধাক্কাতেই পাপা পান্ডে পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই একটা বাজ এসে তাকে ধাক্কা দেয়, যার কারণে পাপা পান্ডে সেখানেই মারা যায়। যা দেখা মাত্রই রাজু ও মীনাক্ষী সহ বাকি সবাই প্রায় থ হয়ে দাঁড়িয়ে থাকে। এরপর এই ব্যাপারটাই যখন সিএম জানতে পারে, তখন তো তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে, আমার কিছুই জানার দরকার নেই, তোমরা যেভাবে হোক আখিলাকে বাঁচিয়ে নিয়ে এসো। এরপর তারা পাপা পান্ডেকে নিয়ে একটা ডাক্তারের কাছে আসে এবং তার শরীরটা যাতে পচে না যায় সেই কারণেই তার শরীরে এক অদ্ভুত ধরনের ঔষধ প্রয়োগ করে এবং সবশেষে তার হাত, পা এবং মাথাটাকে সুতোর সাহায্যে বেঁধে দেয়, যাতে তারা ইচ্ছা মতোই তার শরীরের পার্টগুলোকে মুভমেন্ট করাতে পারে। এই সময় হঠাৎ করেই বিজু পান্ডে ভিডিও কল করলে তারা পাপা পান্ডের ড্রেস চেঞ্জ করে তাকে এক অদ্ভুত গেটআপ দেয়, যাতে ভিডিও কলে বিজু পান্ডে কিছু বুঝতে না পারে। এদিকে আবার লক্ষ্মী এবং মীনাক্ষীর মধ্যে রাজুকে নিয়ে ঝগড়া শুরু হয়। আসলে রাজুকে কে সব থেকে বেশি ভালোবাসে এটা নিয়েই তাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। পরের দিন সকালবেলায় তারা টিফিন করার জন্য একটা ধাবাতে চলে আসে, আর দুর্ভাগ্যবশত সেই ধাবাতে এসেই হাজির হয় পুলিশ অফিসার অ্যান্টনি। অ্যান্টনি পাপা পান্ডেকে তারই ছবি দেখিয়ে জিজ্ঞাসা করে, এই ব্যক্তিকে কি আপনি কোথাও দেখেছেন? তখন সাইড থেকে রাজু বলে, উনি কথা বলতে পারেন না। আসলে রাজুরা সেদিন হসপিটালে মাস্ক পরে থাকায় অ্যান্টনি এবং তার পুলিশ অফিসাররা তাদেরকে চিনতে পারেনি। তবে ঠিক এই মুহূর্তেই অ্যান্টনির এক অফিসারের কাছে সেদিনের কিডন্যাপারের ছবি এসে পৌঁছায়। তবে নেটওয়ার্ক প্রবলেমের কারণে ছবিটা ডাউনলোড হচ্ছিল না, তাই ওই অফিসার কিছুটা দূরে যায় ছবিটা ডাউনলোড করার জন্য। তখন মীনাক্ষী রাজুকে ইঙ্গিত দেখিয়ে বলে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে চলো, নালে তো আমরা ফেঁসে যাব। তখন রাজু এবং তার দলবল ওই অফিসার ফিরে আসার আগেই পাপা পান্ডেকে নিয়ে পালিয়ে যায়। এরপর ওই অফিসার যখন অ্যান্টনিকে সেই ছবিটা দেখায়, তখন
তো তার পুরো মাথায় হাত। এদিকে রাস্তা দিয়ে পাপা পান্ডেকে নিয়ে যাওয়ার সময় নায়ক দলের এক লোক তাদেরকে দেখে ফেলে এবং তাদের লিডারকে পাপা পান্ডের লোকেশনটা জানিয়ে দেয়। সাথে সাথেই নায়ক দলের লিডার এবং তার লোকেরা পাপা পান্ডেকে মারার জন্য একসঙ্গে বেরিয়ে পড়ে। তবে এই খবরটা বিজু পান্ডের কাছে পৌঁছাতে খুব একটা টাইম লাগে না। সে দ্রুত তার কিছু লোকজনদের পাপা পান্ডেকে বাঁচানোর জন্য পাঠিয়ে দেয় এবং রাজুকে ফোন করে বলে, তোমাদের আমার কাছে আসার দরকার নেই, আমি কিছু লোকজন পাঠিয়েছি, তোমরা ওদের সঙ্গেই থাকো, আমি নিজে গিয়ে আমার ভাইকে নিয়ে আসবো। ঠিক এই মুহূর্তেই চারিদিকে ঘেরা একটা ভুট্টা ক্ষেতের মধ্যে এক ব্যক্তি তার দলবল নিয়ে দাঁড়িয়ে থাকে। রাজু বুঝতে পারে এদেরকে বিজু পান্ডেই পাঠিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য। তখন রাজু, মীনাক্ষী এবং লক্ষ্মী তিনজন আলোচনা করতে থাকে যে কিছুক্ষণের মধ্যেই এখানে দুই দলের মারামারি শুরু হবে, আর এই সময়ে পাপা পান্ডেকে তাদের মধ্যেই ধাক্কা দিয়ে দেব এবং তার ভাই বিজু পান্ডেকে বলে দেব দুই দলের মধ্যে মারামারি চলাকালীন পাপা পান্ডের বুকে গুলি লাগায় তার মৃত্যু হয়েছে। এটা বলতে বলতেই নায়ক দলের লোকেরা সেখানে চলে আসে এবং দুই দলের মধ্যে এক তুমুল ফাইট শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই ওই ফাইটে প্রায় দুই দলের সমস্ত লোক মারা যায়, তবে পাপা পান্ডের গায়ে একটা গুলিও লাগে না, যে কারণেই রাজু বাধ্য হয়ে তার জামায় কিছু রক্ত লাগিয়ে দেয়। আর তখনই বিজু পান্ডে সেখানে চলে আসায় রাজু বলে, আমি তোমার ভাইকে বাঁচাতে পারিনি, নায়ক দলের সঙ্গে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। তবে ঠিক এই মুহূর্তেই সেখানে গ্র্যান্ড এন্ট্রি নেয় অ্যান্টনি। সে বিজু পান্ডেকে একটা ভিডিও দেখিয়ে বলে, এরা তোমাকে বোকা বানিয়েছে, তোমার ভাইকে এরা অনেক আগেই মেরে ফেলেছিল। কিন্তু রাজুও কোনো অংশে কম যায় না। সে অ্যান্টনিকে বলে, স্যার তাহলে কি এটা প্ল্যান বি? যা শুনে বিজু পান্ডে অ্যান্টনির দিকে বন্দুক তাক করে। তখন অ্যান্টনি বলে, এরা মিথ্যে কথা বলছে, এখানে প্ল্যান এ বি কিছুই নেই। তখন রাজু বলে, তাহলে কি এটা প্ল্যান সি? যা শোনার পর বিজু পান্ডে তো একদম কনফিউজ হয়ে যায়। সে কোনটা ঠিক কোনটা ভুল কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে ঠিক এই সময় পেছন থেকে নায়ক দলের একজন লোক এসে বিজু পান্ডের গলা চেপে ধরে, আর এই সুযোগেই রাজু, লক্ষ্মী এবং মীনাক্ষী আখিলাকে সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রয়ে যায় বেচারা অ্যান্টনি একাই। বিজু পান্ডে প্রথমে নায়ক দলের সেই লোকটাকে মেরে ফেলে এবং তারপর অ্যান্টনিকে কাকতাড়ুয়া সাজিয়ে ওই ভুট্টা ক্ষেতের মাঝখানেই বেঁধে দেয়, আর সবশেষে তার ভাইয়ের কাছে শপথ নেয় তার হত্যাকারীদের সে শাস্তি দিয়েই ছাড়বে। এদিকে দেখা যায় রাজুরা আখিলাকে নিয়ে একটা ওয়্যার হাউসে আসলে বিজুও তার লোকজনদের নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তারপর আর কি শুরু হয় তাদের মধ্যে এক দুর্ধর্ষ লড়াই। রাজু তো একের পর এক সমস্ত গুন্ডাদের কুপকাত করতে থাকে, এমনকি বিজু পান্ডেও তার হাত থেকে রেহাই পায় না। এদিকে লক্ষ্মী এবং মীনাক্ষীকে দেখা যায় তারা এরকম একটা সিচুয়েশনেও রাজুকে কে পাবে সেটা নিয়েই ঝগড়া করছে। এদিকে ফাইট শেষ করে রাজু হঠাৎ করে মীনাক্ষীর দিকে বন্দুক তাক করে এবং তাকে বলে, তোমরা এখান থেকে চলে যাও, আখিলাকে আমি নিয়ে যাব। এরপর রাজু সিএম কে ফোন করে এবং তাকে বলে, আমার একটা শর্ত রয়েছে, যদি সেটা পূরণ করেন তাহলেই আমি আখিলাকে আপনার কাছে ফিরিয়ে দেব। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় নির্বাচনের দিন এক এমএলএ কে রাজুর সেই মাস্টার মশাই ভোটের বুথে ঢুকতে না দেওয়ায় সে রেগে গিয়ে ওই মাস্টার মশাইকে শ্লীলতাহানির কেসে ফাঁসিয়ে দেয়, যার কারণে তার মান সম্মান সবকিছু ধূলিসাৎ হয়ে যায়, এমনকি তাকে জেলেও পাঠানো হয়। রাজু সিএম কে বলে, আপনার ওই এমএলএ যদি মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চায় এবং জনসম্মুখে তাকে নির্দোষ বলে ঘোষণা করে, তবে আমি নিজেই আখিলাকে আপনার কাছে দিয়ে আসবো। এরপর দেখা যায় সিএম ওই এমএলএ কে দিয়ে জনসম্মুখে মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চাওয়ায়, যার কারণে মাস্টার মশাই তার পুরানো হারিয়ে যাওয়া সম্মান আবারও ফিরে পায়। এবং এর সাথেই এই অসাধারণ মুভিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এমনই সব অসাধারণ মুভির এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড।